ড্রামাটির শুরুতে ড্রামার ফিমেল লিডকে দেখানো হয় যার নাম শ্যান। আর শ্যান অনেক ভালো একজন ফ্যাশন ডিজাইনার, এর সাথে ও ফু কোম্পানিতে জব করে। শ্যান আজ এখানে ব্লাইন্ড ডেটের ছেলের সাথে দেখা করতে এসেছে, কারণ ওর মা ওকে এখানে জোর করে পাঠিয়েছে। শ্যান এখানে অনেক হ্যান্ডসাম একটি ছেলেকে দেখতে পায়, তাই খুশি হয়ে যায় আর ছেলেটিকে হাই বলে। কিন্তু দেখা যায় ছেলেটি ওকে পাত্তা না দিয়ে ওর পাশে দিয়েই চলে যায়, যার কারণে এখানে কিছুটা অবাক হয়ে যায় শ্যান। আর ওই ছেলের জায়গায় আমরা অন্য আরেকটি ছেলেকে দেখতে পাই যে অনেকটাই বেশি ওল্ড ছিল। এখানে তখন কথা বলে শ্যানের সাথে, আর শ্যানকে বলে আমি হচ্ছি তোমার ব্লাইন্ড ডেটের ছেলে। এমনকি এই ছেলেটির মুখে অনেকগুলো খাবার লেগেছিল, আর এখানে বলছিল শ্যানকে আমি তোমার জন্য অনেক খাবার অর্ডার করেছি, কিন্তু ও নিজেই সব খাবার খেতে থাকে। শ্যান জিজ্ঞাসা করে তোমার এইজ কত। এখানে তখন ছেলেটি বলে আমার তো 40 বছর, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার অনেক ভালোভাবে দেখাশোনা করব। 40 বছর শোনার পর শ্যানের মুখের ভিতর থেকে কফি বের হয়ে ওই ছেলেটির মুখে পড়ে, যার কারণে ওর মাথায় থাকা নকল চুলটা নষ্ট হয়ে যায়। ওটা ঠিক করে আবারও মাথায় পরে নেয়। শ্যান এই সব কিছুতে অনেক অবাক যে এর সাথে ওর ব্লাইন্ড ডেট ঠিক করেছে ওর মা। এখানে ছেলেটি বলে আমার এর আগে 5টা বউ ছিল, কিন্তু ওরা সবাই মারা গিয়েছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে কোনো বিপদে পড়তে দেব না, সব কিছুর থেকে তোমাকে বাঁচিয়ে রাখবো। তখন জিজ্ঞাসা করে শ্যান আচ্ছা তাহলে তুমি আমাকে কিভাবে দেখাশোনা করবে আর কিভাবে আমাকে বাঁচাবে। এতে ছেলেটি বলে আমি তোমার জন্য ভালো ভালো ড্রেস আর কিছু জুতা কিনে রাখবো। এইটা শোনার পর শ্যান বলে তাহলে আমার বেবিদের জন্যও কিনে রেখো, কারণ আমার 3টা বেবি রয়েছে। যেটা শোনার পর ছেলেটি অবাক হয়ে যায় আর বলে তোমার 3টা বেবি রয়েছে, এর মানে তুমি তো ইউজ করা মাল, আর আমি তোমাকে কিছুতেই বিয়ে করতে পারবো না। শ্যান বলে এটা শোনার পর এত বেশি অবাক কেন হচ্ছ, আমার মা তোমাকে বলেনি যে আমার 3টা বেবি রয়েছে, আসলে আমার এক্স হাজবেন্ড মারা গিয়েছে, এখন আমি আমার বেবিদের সাথেই থাকি, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমার বেবির দায়িত্ব নিতে হবে। এতে ছেলেটি বলে আমি তোমার সাথে বিয়ে করতে পারবো না, এখান থেকে চলে যাই। শ্যান বলে এখন বাঁচতে পেরেছি, নয়তো এই বুড়ো ছেলেটা আমাকে বিয়ে করার জন্য একদম উঠে পড়ে লেগে যেত। তখনই আবার শ্যানের ফ্রেন্ড এখানে শ্যানকে মেসেজ করে বলে তুমি আমার জন্য একজন মডেলকে খুঁজে বের করো যে আমার হয়ে আজকে একটি ছেলের সাথে ব্লাইন্ড ডেটে যাবে, কারণ আমি ওই ব্লাইন্ড ডেটে যেতে চাই না। এর জন্য আমি ওই মডেলকে 10,000 ইউয়ান দেব। আর 10,000 ইউয়ানের কথা এখানে দেখার পর তখন শ্যান মনে মনে ভাবে কেননা আমি চলে যাই ওই মডেলের জায়গায়, তাহলে এই টাকাগুলো আমি আমার ডিজাইনের কাজে ব্যবহার করতে পারবো। অন্যদিকে এই ড্রামার মেইন লিডকে দেখানো হয়। মেইন লিডের নাম ফুজেন, আর ফু কোম্পানির প্রেসিডেন্ট আজকে যাচ্ছে একটি ব্লাইন্ড ডেটে। এখানে ফুজেনের অ্যাসিস্ট্যান্ট ফুজেনকে বলে বস আপনাকে তো বলেছে আজকে ব্লাইন্ড ডেটে যেতে, কিন্তু আপনি ওইসব মেয়েদের কাছ থেকে দূরে থাকবেন, আমার তো অনেক বেশি ভয় করছে। এতে ফুজেন বলে তুমি কোনো চিন্তা করো না, আমার ওইসব মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আর ওদের কাছ থেকে দূরে থাকবো। এখানে আমরা জানতে পারি ফুজেনের একটি প্রবলেম রয়েছে, ফুজেন কোনো মেয়েকে টাচ করতে পারে না, বা কোনো মেয়ে যদি ফুজানকে টাচ করে তাহলে ফুজান অজ্ঞান হয়ে যায়। আর ফুজানকে ঠিক করার জন্য এরকম একটি মেয়ের প্রয়োজন যে ফুজানকে টাচ করলে ফুজানের কোনো কিছুই হবে না। ফুজান ওকে ভাই বলে ভিতরে আসে, আর এখানে আমরা অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই বারবার গডের কাছে প্রে করতে থাকে যেন ফুজান আজকে কোনো প্রবলেমে না পড়ে। ফুজান যখন ভিতরে ছিল তখন ভিতরে শ্যান আসে, এখানে ও ফুজানের ফেস দেখতে পায় না, আর ফুজানকে প্রথমেই বলে আমি এখানে তোমার সাথে ব্লাইন্ড ডেটে এসেছি, কিন্তু আমার অনেকগুলো শর্ত রয়েছে, এই সব কিছু তোমাকে পূরণ করতে হবে। আমাকে যদি বিয়ে করতে চাও তাহলে আমাকে প্রথমে বিয়ের টাকা হিসেবে তোমাকে 100 মিলিয়ন দিতে হবে, এরপরে 3টা গোল্ডের জিনিস দিতে হবে, আর এরপরে আমার বেবিদের খেয়ালও রাখতে হবে, কারণ আমার কাছে আমার 3টি বেবি রয়েছে। আমি চাই তুমি আমাকে বিয়ে করার পর ওদের দেখাশোনার দায়িত্ব নাও, আর তোমার স্যার নেমটা ওদের দেবে। তুমি যদি এইসব কিছুতে রাজি হও তবে আমি তোমাকে বিয়ে করব। তখন ফু জ্যান বলে কারোর সাথে ব্লাইন্ড ডেটে আসার আগে অন্তত তার সম্পর্কে সবকিছু ভালোভাবে জেনে আসা উচিত, আর তার আইডেন্টি জেনে আসা দরকার। আর তুমি কি এখানে আমার আসল আইডেন্টি জানো? এখানে যখন ফুজানকে দেখতে পায় শ্যান অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ফুজান ওর কোম্পানির প্রেসিডেন্ট আর দেখতেও অনেক বেশি হ্যান্ডসাম। শ্যান এখানে এরকম আগলি সেজে এসেছে যাতে করে নিজের আইডেন্টি লুকাতে পারে, কিন্তু এখানে হ্যান্ডসাম ছেলেকে দেখার পর ও মনে মনে বলছিল আগে যদি জানতাম এরকম হ্যান্ডসাম একটি ছেলের সাথে ব্লাইন্ড ডেট রয়েছে তাহলে আমি অবশ্যই এটা ক্যান্সেল করতে এখানে আসতাম না।
ফুজান নিজের কার্ড বের করে এখানে শ্যানকে দেখায়। শ্যান এরপরে তাড়াতাড়ি করে নিজের ফোন বের করে আর ওর ফ্রেন্ডকে মেসেজ করে বলে, তুমি আমাকে আগে কেন বলোনি তোমার ব্লাইন্ড ডেটের ছেলেটি হচ্ছে ফু কোম্পানির প্রেসিডেন্ট? ফ্রেন্ড বলে, আমি নিজেও এটা জানি না, তাহলে তোমাকে কিভাবে বলবো? আমার ফ্যামিলি এটা ঠিক করেছে, তাই তোমাকে বলতে পারিনি। এখন তুমি সবকিছু ভালোভাবে হ্যান্ডেল করে নাও, দিতে পারি। শ্যানও তখন এখান থেকে চলে যাওয়ার জন্য ফুজানকে মিথ্যে কথা বলে, আমার একটি ইম্পর্টেন্ট কাজ চলে এসেছে, তাই এখান থেকে যেতে হবে। আর ও যখন চলে যেতে নিচ্ছিল তখন একজন ওয়েটার মেয়ের সাথে ধাক্কা লাগে। এর জন্য ও তো জ্যানের দিকেই আসতে শুরু করে। জ্যান তখন একটু ওকে স্লো মোশনে বলতে থাকে যে আমার উপর একদমই পড়ো না, কিন্তু দেখা যায় শ্যান ওর উপরেই পড়ে যায় আর ওকে জড়িয়ে ধরে। এটা দেখার পর অনেক অবাক হয়ে যায় ফুজান, কারণ এই প্রথম কোনো মেয়ে ওকে টাচ করার পর ও অজ্ঞান হয়ে যায়নি। এটা পরীক্ষা করার জন্য আবারও এখানে তখন শ্যানকে হাক করে আর এখানে কাউন্ট 10 করতে শুরু করে, 1 2 3 এরকম ভাবে বলতে থাকে, কিন্তু দেখা যায় কোনো কিছুই হয় না। তাই অনেক খুশি হয়ে যায় আর বুঝতে পারে এই মেয়েটি ওকে ঠিক করতে পারবে। তাই তো প্রথমে এখানে বলে দেয় শ্যানকে, আমি তোমাকে বিয়ে করতে রাজি রয়েছি আর তোমার বলা সব কন্ডিশন গুলো মেনে নিতে রাজি রয়েছি। এই কারণে শ্যান অনেক বিপদে পড়ে যায়। আর এখানে ওইটার মেয়েটি মনে মনে বলতে থাকে, এরকম একটি হ্যান্ডসাম ছেলে কিভাবে একটি আগলি মেয়েকে বিয়ে করতে চায়? এরকম হ্যান্ডসাম ছেলেগুলো আমার কপালে কেন আসে না? আর ফুজান এখানে তো শ্যানকে বিয়ে করার জন্য অনেক বেশি এক্সাইটিং হয়ে পড়ে। শ্যানকে বলে, আমি তোমাকে বিয়ের গিফট হিসেবে 100 মিলিয়ন দিতে রাজি রয়েছি আর তোমার 3টি বেবিকে আমার নিজের সার নেমও দিতে রাজি রয়েছি, তুমি আমাকে বিয়ে করবে? তখন শ্যান আরো একটি মিথ্যে কথা বলে, তুমি কি জানো আমি আর কখনোই মা হতে পারবো না, মানে আমি আর কোনো বেবিকে জন্ম দিতে পারবো না। তাহলে তোমার বংশধরকে কিভাবে নিয়ে আসবো? আর আমি চাই না আমার কারণে তুমি তোমার বংশটা শেষ করে ফেলো, তাই আমাকে বিয়ে করো না। এখানে বলে ফুজান, এতে তোমার কোনো চিন্তা করতে হবে না, আমার কোনো বাচ্চার দরকার নেই, আর এমনিতেও তোমার 3টি বাচ্চা রয়েছে, আমি ওদেরকেই নিজের বাচ্চা মনে করে নেব। এরপরও তুমি আমাকে বিয়ে করো। শ্যান তখন কি বলবে, আরো একটি মিথ্যে কথা বলে, তুমি কি ভেবেছো আমার বাচ্চারা তোমাকে ড্যাডি বলবে? তোমাকে কখনোই নিজেদের ড্যাডি হিসেবে মেনে নেবে না। শান চাইলেও এখান থেকে আর পালিয়ে যেতে পারছে না, কারণ মিস্টার ফুজান ওকে অনেক টাইটলি ভাবে এখানে ধরে রয়েছে আর বারবার বলছিল, তুমি আমাকে বিয়ে করবে, আমি তোমার সব কন্ডিশনগুলো মেনে নেব আর তোমাকে অনেক দামি দামি গিফট দেব, তুমি যা চেয়েছো এর থেকে আরো বেশি দেব। তখনই ওইটার মেয়েটি উঠে আসে আর এখানে ফুজানের হাত ধরে ফুজানকে বলে, আপনি কেন এই আগলি মেয়েকে বিয়ে করবেন? আমাকে বিয়ে করুন। আর এখানে ও যেহেতু ফুজানকে টাচ করেছে তাই ফুজানের প্রবলেম হতে শুরু হয় আর অজ্ঞান হয়ে যেতে নিচ্ছিল। এই সুযোগটা শ্যান কাজে লাগায়, এখান থেকে পালিয়ে যায়, কিন্তু চলে যাওয়ার আগে নিজের ডায়েরিটা রেখে যায়, যেখানে ফুজান ওর সিগনেচার দেখতে পায়। একটু পরে ভিতরে অ্যাসিস্ট্যান্ট আসে আর জিজ্ঞাসা করে, বস আপনি ঠিক আছেন তো? এই ব্লাইন্ড ডেটটি কেমন গিয়েছে? আমার মনে হয় ওই মেয়েটি আপনার জন্য ঠিক হবে না, আপনি এখন অন্য ব্লাইন্ড ডেটের মেয়ের কাছে চলুন, কারণ যে করেই হোক না কেন আপনাকে তো আপনার সোলমেটকে খুঁজে বের করতে হবে, আর আমি এখনই অন্য মেয়েদেরকে আসতে বলছি। কিন্তু তখন এখানে ফুজান বলে, আমার যতগুলো ব্লাইন্ড ডেট রয়েছে ওই সবগুলো ক্যান্সেল করে দাও, আমি আর আজকের পরে কোনো ব্লাইন্ড ডেটে যাব না, কারণ আমার এই মেয়েটি পছন্দ হয়েছে আর আমি একে বিয়ে করব, কিন্তু এর সাথে আমার ভালোভাবে কথা হয়নি, তাই তুমি এখন ওকে খুঁজে বের করো আর আমি জানতে চাই ও কোথায় থাকে। এরপরে শ্যানকে দেখানো হয়। শ্যান ওখান থেকে বেঁচে আসতে পারলেও এখানে মম তখন ওকে ঝাড়ু দিয়ে পেটানোর জন্য ওর পেছনে লেগে পড়ে আর বলছিল, তুমি কেন মিথ্যে কথা বলেছো? তুমি জানো আমি কত কষ্ট করে ওই ছেলেটিকে খুঁজে বের করেছিলাম যে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিল, আর এর জন্য আমাদেরকে 2 মিলিয়ন দিয়েতে রাজি হয়েছে, কিন্তু তুমি মিথ্যে কথা বলে ব্লাইন্ড ডেটটা নষ্ট করেছো। এখন তো তোমাকে আবার ওই ছেলেটির কাছেই যেতে হবে। তখনই এখানে আমরা শ্যানের ব্রাদারকে দেখতে পাই, এসে মমকে বলছিল, আমাকে তুমি কখন 2 মিলিয়ন দেবে? আমার কলেজের সকল ফ্রেন্ডরা ইউরোপের ট্রিপে যাচ্ছে, সবাই টাকা জমা করেছে, এখন যদি আমি না দিই তাহলে তো আমি ওদের সামনে অনেক বেশি এম্বারেস ফিল করব, কিন্তু আমি এটা একদমই করতে চাচ্ছি না, তাই তাড়াতাড়ি আমাকে টাকা দাও। এইটা শোনার পর শ্যান বলে, আচ্ছা তাহলে নিজের ছেলেকে তুমি ট্রিপে পাঠানোর জন্য আমার বিয়েটা ওই ওল্ড ম্যানের সাথে ঠিক করেছো? এতে মম বলে, তাতে কি হয়েছে? তোমাকে 20 বছর ধরে আমি খাইয়ে পরিয়ে বড় করেছি, এখন তো তুমি আমাদের জন্য এইটুকু করতেই পারো, আর তুমি ওই ছেলেটিকেই বিয়ে করবে, কারণ ওর জন্য তো আমি অলরেডি 2 মিলিয়ন টাকা নিয়েছি, তুমি এখান থেকে পালিয়েও যেতে পারবে না, আমি তোমাকে বেঁধে রাখবো আর ওর সাথে বিয়ে দেবো।
শান বলে, একটি কাজ অনেক ভালো হয়েছে, আপনি আমাকে 20 বছর খাইয়েছেন পরিয়েছেন, কিন্তু সেরকম বেশি কোনো ড্রেস কিনে দেননি, তাই আমার লাগেজ গোছাতে কোনো সময় লাগবে না, আর আমি রাস্তা থেকেই পালিয়ে যেতে পারবো। এরপরে তো এখান থেকে শান দৌড়াতে শুরু করে। মম আর ব্রাদার ওর পিছনে পড়ে যায়। একটু দৌড়ানোর পরই এখানে শানের পায়ে আঘাত পেয়ে যায়, তাই ও রাস্তায় বসে পড়ে। মম আর ব্রাদার ওর কাছে আসে, দেন বলে, আজ মনে হয় আমাদের কপাল অনেক ভালো আর গড আমাদের সাথে রয়েছে, যার কারণে তুমি পালাতে পারছো না। এরপর ওল্ড ম্যানকে ফোন করে আর বলে যে তুমি বিয়ের ব্যবস্থা করো, আমরা তোমার ব্রাইডকে নিয়ে একটু পরেই চলে আসব। কিন্তু তখনই এখানে শ্যানের ফ্রেন্ড আসে কার নিয়ে। শ্যান ওর কারে উঠে পড়ে, এখান থেকে চলে যায়। যেটা দেখার পর মমের সব প্ল্যান নষ্ট হয়ে যায়। রেগে বলে, তুমি কি বাসায় ফিরে আসবে না? একবার শুধু ফিরে আসো, এরপরে তোমাকে মজা দেখাবো। কারের ভিতরে শ্যানের ফ্রেন্ড বেবে শ্যানকে বলে, তুমি কিছুদিন আমার বাসায় থাকো, তাহলে তোমার মম আর তোমাকে কোথাও খুঁজে পাবে না। শ্যান বলে, কিন্তু প্রেসিডেন্টের কি হবে? প্রেসিডেন্ট যদি আমাকে একবার চিনতে পারে তাহলে তো আমার কপালটাই খারাপ হয়ে যাবে। বেবে বলে, তুমি এত চিন্তা কেন করছো? কি এমন হবে? যদি তোমাকে প্রেসিডেন্ট চিনেও নেয় তাহলে তোমাকে শুধুমাত্র জব থেকে বের করে দেবে। আর এমনিতেও এই শহরে অনেক বড় বড় কোম্পানি রয়েছে, তুমি অন্য কোথাও জব পেয়ে যাবে। শ্যান বলে, কিন্তু তুমি জানো আমি শুধুমাত্র ফু কোম্পানিতেই জব করতে চাই। বেবে বলে, হ্যাঁ আমি জানি, কারণ তোমাকে ফু কোম্পানি পড়াশোনায় অনেক বেশি সাহায্য করেছে, তোমাকে তোমাকে স্কলারশিপ দিয়েছে, কারণ তোমার মম তো বলেছিল তোমার কলেজের কোনো টাকা পয়সাই দেবে না, এই কারণেই তুমি ফু কোম্পানিতে জব করতে চাচ্ছ। শ্যান বলে, হ্যাঁ ফু কোম্পানি আমাকে সাহায্য না করলে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেও পারতাম না। বেবে বলে, চিন্তা করো না, ফু কোম্পানি অনেক বড়, প্রেসিডেন্ট ওখানে তোমাকে চিনতেও পারবে না। পরের সিনে অ্যাসিস্ট্যান্টকে দেখানো হয়। এখানে ফু জ্যানের কাছে এসে বলে, আমি ওই মেয়েটি সম্পর্কে খোঁজ পেয়েছি, ওই মেয়েটি আমাদের কোম্পানিতে পার্ট টাইম জব করে, আর ও আমাদের কোম্পানিতে ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টে জব করছে, কিন্তু এখনো ওই মেয়েটিকে এটা আমি জানতে পারিনি। এখানে ফাইল দেখায় ফুজানকে। ফুজান এটা দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায় আর সিগনেচার এটি ডিজাইনের সাথে মেলাতে পারে, তাই অ্যাসিস্ট্যান্টকে বলে, এই ফাইলের গ্রাফটিকে আর্ট করেছে, তাকে এখানে নিয়ে আসো। অ্যাসিস্ট্যান্ট এরপরে বাহিরে আসে, যেখানে বেবে আর দেখতে পাই শ্যানকে। তো জিজ্ঞাসা করে, তোমাদের দুজনের ভিতরে এই গ্রাফটিকে দাগিয়েছ? একটু পরে ভিতরে বেবে আসে, আসলে শ্যান নিজের জায়গায় বেবেকে পাঠিয়েছে। ফুজান বেইবেইকে জিজ্ঞাসা করে, এই গ্রাফটির উপরে তুমি যে সাইনটা করেছো এটার মানে কি? তখন বেইবেই বলে, এটা একটি স্পেশাল সাইন। ফুজান বলে, ঠিক আছে তুমি এখন এখান থেকে যাও। এরপরে যখন ফুজান নিজেও কোম্পানি থেকে বের হয় তখন এখানে দেখতে পাই শ্যানকে। শ্যান ফুজানকে দেখার সাথে সাথে নিজের ফেস লুকাতে থাকে। ফুজান ওকে জিজ্ঞাসা করে, আমাদের দুজনের কি এর আগেও দেখা হয়েছে? শ্যান বলে, হ্যাঁ দেখা তো হয়েছে, কিছুদিন আগে যে একটি মিটিং করেছিলাম আমরা, ওই মিটিংয়ে আমিও ছিলাম, আপনি আমাকে ওখানেই দেখেছেন। ফুজান বলে, তোমার নাম কি? তোমার আর বেবি দুজনের ডিজাইনটা একদম সেম দেখতে, এখন বলো তোমাদের দুজনের ভিতরে এই ডিজাইনটা আসলে কে করেছে আর এই সাইনটা কে করেছে? তখন এখানে এই ডিপার্টমেন্টের ম্যানেজার আসে আর এখানে বলে, বস এই মেয়েটি এটা কিছুতেই ড্রয়িং করতেই পারে না, কারণ এটা একজন ফেমাস ডিজাইনারের এই ডিজাইনটি কপি করেছে। আর শ্যানকে বলছিল, তুমি এখান থেকে চলে যাও, এখানে দাঁড়িয়ে থেকে কি করছো, আর তুমি এসব কপি করা বন্ধ করো, অন্যেরটা কেন কপি করতে থাকো? তখন তো শ্যান একটু রেগে বলে, আপনাকে কে বলেছে এটা আমি কপি করেছি? এটা আমি নিজের যোগ্যতায় ড্রয়িং করেছি, এটা আমি কারো থেকে কপি করিনি। কোম্পানিতে থাকা বাকি কলিগরাও এখানে তখন বারবার শ্যানকে দোষ দিতে থাকে। শ্যানকে বলে, তোমার কি মনে হয় জিনায়ের মতন একজন পপুলার ডিজাইনার তোমার ডিজাইন কেন কপি করতে যাবে? এখানে আমরা সবাই জানি তুমি ওর ডিজাইন কপি করো। তখনই ভিতরে জিনাই আসে। জিনাই বলে, আমি এটা কি শুনছি, তুমি আবার আমার ডিজাইন কপি করেছো? তুমি কেন বারবার আমার ডিজাইনটাই কপি করতে থাকো? আর সবাই তখন বলছিল, তোমার মতন একটি মেয়েকে এই কোম্পানিতে কিছুতেই রাখার দরকার নেই, তুমি এই কোম্পানি থেকে বের হয়ে যাও। ফুজান বলে, তোমরা যে এখানে শ্যানের উপরে অভিযোগ করছো, এর প্রমাণ তোমাদের কাছে রয়েছে? আমি এর প্রমাণ চাই, তোমরা এখানে আমাকে প্রমাণ দাও। তখন বলে জিনাই যে, আমি কিছুদিনের জন্য অ্যাড বোর্ডে গিয়েছিলাম, আর এর ভিতরেই তুমি কিনা বারবার আমার ডিজাইন কপি করতে শুরু করেছো। এখন তুমি এখানে হাঁটু গেড়ে আমাকে সরি বলবে, আর আমি তোমাকে গরিব ভেবে তোমাকে ক্ষমাও করে দিতে পারি, আর এরপরে যদি আরো কপি করতে থাকো তাহলে আমি তোমাকে এখান থেকে বের করে দেব। শান বলে, তুমি কি মনে করেছো আমি তোমার কাছে ক্ষমা চাইবো, যেখানে আমি কোনো ভুলই করিনি, আর আমি জানি তুমি বারবার আমার ডিজাইন কপি করো। আমি কখনোই তোমার ডিজাইন কপি করতে যাইনি, কারণ আমি অনেক ভালো ডিজাইন করতে পারি। জিনাই বলে, তোমার মতন একটি মেয়ের কাছ থেকে আমি কি ডিজাইন কপি করব? সবাই জানে আমি অনেক ভালো ডিজাইন করতে পারি। শান বলে, তাহলে চলো এটা আমি প্রমাণ করে দেই।
আমি যে ডিজাইন করেছি ওর ভিতরে আমি একটি সিগনেচার করেছি, আর যেটা কিনা অন্য একটি ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে, আর যেটা কিনা আমার নিজের নাম। বেবি তখন ওর ফোন দিয়ে এখানে তখন ওই ল্যাঙ্গুয়েজটি দেখে আর দেখতে পায় এখানে তো শায়ানের নাম লেখা রয়েছে। এটা তখন সবার সামনে প্রমাণ হয়ে যায় এই ডিজাইনের ভিতরে যে সিগনেচারটি রয়েছে এটা শায়ানের। তাই শায়ান বলে, আমার জানা মতে এই নাম তো আমার, আর তোমার নাম তো জিনাই, তাহলে এটা কিভাবে তোমার ডিজাইন হতে পারে? এটা আমি প্রমাণ করে দিয়েছি, তুমি আমাকে কপি করো। এখানে শায়ানের এত বেশি কনফিডেন্স দেখার পর ফুজান তো ওর উপরে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় যে এই মেয়েটি অনেক বেশি কনফিডেন্স নিয়ে কথা বলতে পারে। শায়ান জিনাইকে বলে, তোমাকে থ্যাংক ইউ দেওয়া উচিত রয়েছে, কারণ এই আইডিয়া আমি তোমার কাছ থেকেই পেয়েছি। তুমি বারবার আমার ডিজাইন কপি করো, তাই তো আমাকে অন্য আইটি ল্যাঙ্গুয়েজে নিজের নাম লেখা শিখতে হয়েছে, যাতে করে আমি এরকমভাবে প্রমাণ করে দিতে পারি। জিনাই বল, তুমি প্রমাণ করে দিয়েছো, তাতে কি হয়েছে? ফু কোম্পানির সাথে আমার রিলেশন অনেক ভালো, আর আমাকে কিছুতে এই কোম্পানি থেকে ফায়ার করে দেবে না। কিন্তু ফু জানতো সবাইকে অবাক করে দিয়ে জিনাইকে কোম্পানি থেকে ফায়ার করে দেয় আর ডিজাইন ডিপার্টমেন্টের হেড বানিয়ে দেয় শ্যানকে। যেটা শোনার পর এখানে জিনাই অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে, তুমি এটা কি করছো? আমার মতন একজন ভালো ডিজাইনারকে কিভাবে জব থেকে ফায়ার করতে পারো? অ্যাসিস্ট্যান্ট বলে, বস কি বলেছে তুমি শুনতে পাওনি? এখন নিজের সব জিনিসপত্রগুলো গুছিয়ে নাও আর এখান থেকে চলে যাও। এরপরে ফুজান ওই আইডিতে মেসেজ করে যে এটা ওকে অ্যাসিস্ট্যান্ট বের করে দিয়েছে আর বলেছিল যে আমি তোমার সাথে দেখা করতে চাই, তাই তুমি আমার সাথে দেখা করবে। আর আমি এটাও জানতে পেরেছি তুমি ওখানে ফেক ব্লাইন্ড ডেটের মেয়ে হয়ে এসেছিলে। ওর মেসেজটা এখানে শ্যানের ফোনে চলে যায় আর শ্যানের ফোনে একটি রিংটং বেজে ওঠে, আর এই কারণে ফুজান চেক করার জন্য ওকে আরও একটি মেসেজ করে, যেটা আবারও শ্যানের ফোনেই আসে। এই কারণে অবাক হয়ে যায়, কিন্তু তখনই বেবি এসে শ্যানকে বলে, তুমি ভুল করে আমার ফোনটা নিয়ে এসেছো। কোম্পানি থেকে বের হওয়ার পর শ্যান আবারও ওই রকম আগলে একটি মেয়ে সেজে প্রেসিডেন্টের সাথে দেখা করতে আসে। এখানে ও ফুজানকে সরি বলে, প্রেসিডেন্ট আমার ভুল হয়েছে, আমি যদি আগে জানতাম ওই ছেলেটি আপনি, তাহলে আমি ওখানে কিছুতে এরকম ভাবে গিয়ে আপনাকে ধোকা দিতাম না। এই ভুলের জন্য আপনি আমাকে কোম্পানি থেকে বের করে দেবেন না, আমি আপনাকে সরি বলছি। ফুজান বলে, আমি তোমাকে কোম্পানি থেকে ফায়ার করে দেব না, কিন্তু এর জন্য একটি শর্ত রয়েছে, আর শর্তটি হচ্ছে তুমি আমাকে বিয়ে করবে। শান বলে, কিন্তু আমি তো একটি আগলি মেয়ে, তাহলে আপনি আমাকে বিয়ে কেন করবেন? ফুজান বলে, আমি জানি তুমি ওখানে আমার সাথে এই কারণেই ব্লাইন্ড ডেটে এসেছিলে, কারণ তোমাকে 10,000 ইউয়ান দেওয়া হয়েছিল, আর তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমাকে অনেক বেশি টাকা দেবো, এমনকি তুমি যে 100 মিলিয়ন চেয়েছো ওটাও দেবো, অনেক বেশি গোল্ডের জিনিস দেবো, আর তোমার বেবিদের দেখাশোনাও করবো। এখন তুমি রাজি রয়েছো? শান মনে মনে বলছিল, প্রেসিডেন্ট আমাকে অন্য সব মেয়েদের মতন ভেবে নিয়েছে, তাই এখানে প্রেসিডেন্টকে বলে, আমি বাকি মেয়েদের মতন না। তখন শানের নেম প্লেটটা নিচে পড়ে যায়, আর এইটা এখানে ফুজান উঠিয়ে নিয়েছিল। তখন এখানে আমরা দেখতে পাই জিনাইকে। জিনাই এখানে আসার পর ও তো আগলে একটি মেয়েকে দেখার পর পানি ফেলে দেয় আর বলছিল, তুমি কিছুতে এখানে প্রেসিডেন্টের সাথে থাকতে পারো না। শ্যানের ওপরে পানি দিতে নিচ্ছিল, আর ফুজান তখনই শ্যানের সামনে এসে ও শ্যানকে কাভার করে নেয়। এরপরে শ্যানকে বলে, আমি হচ্ছে প্রেসিডেন্ট, কেউ এত সহজে আমার চোখে ধোকা দিতে পারে না। তুমি কি মনে করেছিলে আমি তোমার আসল আইডেন্টিটি জানতে পারবো না? এই দেখো তোমার কার্ড, আর যেখানে তোমার নামটা লেখা রয়েছে। জিনা এটা জানতে পেরে অনেক অবাক হয়ে যায়, এই আগলি মেয়েটি আসলে শ্যান। প্রেসিডেন্ট বলে শ্যানকে যে তুমি তো আমাকে ধোকা দিয়েছো, এখন চলো আমার তোমার সাথে কিছু কথা বলার রয়েছে। এরপরে ও নিজের কেবিনে নিয়ে আসে শ্যানকে আর দরজাটি ভিতর থেকে লক করে দেয়। শ্যান তাই অনেক ভয় পেয়ে যায়, আর প্রেসিডেন্ট এখানে বলে শ্যানকে যে এখন বলো তুমি কেন ওখানে ফেক ব্লাইন্ড ডেটের মেয়ে হয়ে গিয়েছিলে। শ্যান অনেক ভয় পেতে থাকে, তার ওপরে এখানে ফুজান ওর অনেক বেশি ক্লোজে এসেছিল, আর এখানে ও মনে করে প্রেসিডেন্ট ওকে কিস করবে, তাই চোখ বন্ধ করে নেয়। কিন্তু দেখা যায় ফুজান ওকে তো একটি তাওয়াল বের করে দেয় আর বলে, মুখের পানিটা পরিষ্কার করে নাও, নয়তো তোমারই ঠান্ডা লাগবে। শ্যান তখন পরিষ্কার করতে শুরু করে আর মনে মনে বলছিল, আমিও প্রেসিডেন্টের সম্পর্কে কি সব কিছু ভাবছিলাম। প্রেসিডেন্ট বলে, আচ্ছা আমি যখন তোমাকে তাওয়াল দিচ্ছিলাম তুমি তোমার চোখ বন্ধ কেন করেছিলে? শ্যান বলে, আসলে আমি কিছু একটা ভাবছিলাম, এই কারণে। ফুজান ওকে পানি খেতে দেয় আর জিজ্ঞাসা করে, তাহলে বলো এখন তুমি আমার কাছ থেকে কত মিলিয়ন টাকা নিতে চাও, আর আমি তোমাকে অনেক বেশি গিফট দেবো, আর তোমার বাচ্চারা কোথায় রয়েছে? এখানে শ্যান ভয় পেয়ে বলে, আপনি তো এখন সব সত্যি কথা জানতে পেরেছেন, আমাকে প্লিজ কোম্পানি থেকে ফায়ার করে দেবেন না।
ফুজান বলে, তুমি কি ভেবেছো আমি তোমাকে কোম্পানি থেকে ফায়ার করব? আমি এমনটি কেনই বা করতে যাব? আর তোমার ভিতরে অনেক বেশি ট্যালেন্ট রয়েছে। শ্যান বলে, প্রেসিডেন্ট তাহলে সত্যি আপনি আমাকে কোম্পানি থেকে ফায়ার করেছেন না? অনেক বেশি খুশি হয়ে যায়। তখন ফুজান বলে, এত বেশি এক্সাইটিং হওয়ার কোনো বিষয় নেই। আগে আমার পুরো কথা শোনো। এখন তুমি আমাকে বিয়ে করবে, কারণ আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি। এইটা শোনার পর অনেকটাই বেশি শকড হয়ে যায় এখানে শ্যান। ও তো বিষম খেয়ে যায়। প্রেসিডেন্ট ওকে আবারও বলে, তুমি সবকিছু এত বেশি সিরিয়াসলি কেন নিচ্ছো? আগে আমার পুরো কথা শোনো। শ্যান বলে, আপনি এরকম মজা আমার সাথে কেন করছেন? এইসব মজা করা বন্ধ করুন। প্রেসিডেন্ট বলে, আমি কোনো মজা করি না, আর আজ পর্যন্ত কখনো মজাও করিনি। শ্যান বলে, তাহলে আপনি আমাকে এটা বলুন, আপনি আমার মতন একটি সাধারণ মেয়েকে কেন বিয়ে করতে চাচ্ছেন? এর পিছনে আসলে কি কারণ রয়েছে? ফুজান মনে মনে বলে, আমি যদি একে এখন আমার প্রবলেমের কথা বলে দিই তাহলে হয়তো এ আমাকে বিয়ে করবে না, তাই এটা বলতে পারবো না। এই কারণে বলে, আসলে আমার ফ্যামিলি আমাকে অনেক বেশি চাপ দিচ্ছে বিয়ে করার জন্য। আর এর থেকেও বড় কথা হচ্ছে তুমি অনেকটাই বেশি কাইন্ড হার্টেড, তুমি অনেক বেশি ভালো, তাই আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি। দেখো, আমি তোমাকে কোম্পানিতে প্রমোশন করিয়ে দেব, এরপরে প্রেসিডেন্টের ওয়াইফ বানাবো। তুমি এতে রাজি রয়েছো? শ্যান বলে, যদি এই ব্যাপার হয়ে থাকে তাহলে আমি ভেবে আপনাকে জানাবো। ফুজান বলে, তুমি অবশ্যই ভেবে চিন্তে আমাকে তাড়াতাড়ি উত্তরটা দিবে। পরের দিন শান্ত কোম্পানিতে অনেকটাই বেশি হ্যাপি মুডে চলে আসে, কিন্তু এখানে বেবি ওকে তখন একটি নিউজ দেখায় আর বলে, দেখো আমাদের রাইভাল কোম্পানি একটি নতুন ডিজাইন লঞ্চ করেছে, আর সবাই এটাই ধারণা করছে যে তুমি ওদেরকে সাহায্য করেছো, আমাদের কোম্পানির ডিজাইনটা লিক করে ওদেরকে দিয়েছো। এরই সাথে সবাই এখন সেই কোম্পানির সাথে কোলাবোরেশন করতে চাচ্ছে। তোমাকে এখন চাইলে শুধুমাত্র গডি এর হাত থেকে বাঁচাতে পারে। ম্যানেজারও চলে আসে আর শ্যানকে বলে, আজ তোমার কারণে কোম্পানির এত বড় লস হচ্ছে, আর আমি জানি তুমি ডিজাইনটি লিক করেছো, তাই তোমাকে এই কোম্পানি থেকে চলে যেতে হবে। শ্যান তখন বলে, কিন্তু আমি জানি আমি কোনো কিছুই করিনি, আর আমি এটা আবারও একবার রিভিউ করে দেখতে চাই, তাই আমাকে পারমিশন দেওয়া হবে। এখানে ম্যানেজার বলে, তোমার কি মনে হয় তোমার মতন একজন সাধারণ ডিজাইনের জন্য এখানে বাকি সব কলিগরা আর স্টাফরা নিজেদের সময় নষ্ট করে আবারও এটা রিভিউ করবে? কিছুতেই না। আর প্রেসিডেন্টও এতে রাজি হবে না। কিন্তু তখনই এখানে ফুজান আসে আর বলে, আমি তো পারমিশন দিয়ে দিয়েছি, তাই তুমি আবারও ভালো করে চেক করো। এর উপরে তোমার কিছু বলার রয়েছে? এতে ম্যানেজার চুপ করে থাকে। আর তখনই ভিতরে আমরা ফুজানের ভাইকে দেখতে পাই, তার নাম হচ্ছে ফুয়ান। ফুয়ান এখানে ফুজানকে বলে, তুমি আজকে নিউজ দেখেছো? আমাদের কোম্পানি 20% ডাউন হয়েছে, আর যদি এরকমই হতে থাকে তাহলে আমাদের কোম্পানি শেষ হয়ে যাবে। আর তুমি জানো এই সবকিছু তোমার কোম্পানি ডিজাইন ডিপার্টমেন্টেরই হয়েছে, তাও আবার এই মেয়েটির কারণে, কারণ ও তো আগেই ডিজাইনটা লিক করেছে। আমি তোমাকে 2 দিন সময় দিচ্ছি, এর ভিতরে তুমি যদি আবার আমাদের কোম্পানির অবস্থা আগের মতো না করতে পারো তাহলে তোমাকে কোম্পানি থেকে চলে যেতে হবে। শ্যান বলে, ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। তখন ইয়ান জি বলে, তুমি কেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে? তুমি নিজেকে কি মনে করো? তুমি অনেক পোর আর শুধুমাত্র একজন সাধারণ এমপ্লয়ি, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না। আর এখানে ফুজানকে বলে, তুমি 2 দিনের ভিতরে যেখান থেকে পারো ওই ট্রফি আবারও নিয়ে আসবে। এখানে ফুজান বলে, আমার কোন এমপ্লয়িকে দিয়ে আমি কাজ করিয়ে নেব সেটা আমি দেখব, তোমার দেখার বিষয় না। তুমি শুধু 2 দিন পর তোমার কাজ হয়ে গেলে আমাকে বলবে। ফুল ইয়ান বলে, ঠিক আছে, তুমি এই কথা মনে রেখো। 2 দিন পর আমি তোমার সাথে দেখা করব, আর আমি যদি ওই গ্রাফটি না পাই তাহলে তোমাকে কোম্পানির প্রেসিডেন্ট থেকে সরিয়ে দেব। এতে তখন ফুজান রাজি হয়ে যায়। একটু পরে শ্যান ফুজানের অফিসে আসে আর ফুজানকে বলে যে, আপনি এটা একদমই ঠিক করেননি, আমি তো সাধারণ একজন এমপ্লয়ি, আমার যদি কিছু হয়েও যায় তাহলে আমি অন্য কোনো কোম্পানিতে জব পেয়ে যাব, কিন্তু আপনি কেন প্রেসিডেন্ট পদ থেকে সরে যাবেন? ফুজান বলে, আমার অনেক বেশি স্কিল আর অনেকটাই বেশি ট্যালেন্ট রয়েছে, তাই আমি অন্য কোনো কোম্পানিতে আবার জব পেয়ে যাব। তখন শ্যান বলে, আপনি বুঝতে পারছেন না, আমরা দুজনে সম্পূর্ণ আলাদা, আর আমার সাথে আপনার তুলনা হয় না। এখানে বলে ফুজান, তোমাকে এত কথা বলতে হবে না, এখন গিয়ে তুমি তোমার নিজে সবটুকু দিয়ে কাজ করো। আমি জানি তোমার ভিতরে অনেক বেশি ট্যালেন্ট রয়েছে আর তুমি করতে পারবে। শান এখান থেকে বাইরে চলে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট বলে ফুজানকে, আপনি আপনার ক্যারিয়ারের সাথে এত বড় অন্যায় কিভাবে করতে পারেন? আপনি কেন বলেছেন যে আপনি প্রেসিডেন্ট পদ থেকে সরে যাবেন? এটা আপনার একদমই ঠিক সিদ্ধান্ত হয়নি। তখন বলে ফুজান, এখন আর এইসব কথা বলে কোনো লাভ নেই, আমি ডিসিশন নিয়েছি, আর আমার পুরো বিশ্বাস রয়েছে শ্যানের ওপরে। আর আমি এটাও জানি শ্যান কিছুতেই আমাদের কোম্পানির ডিজাইন বাইরে লিক করে দেবে না। আর এই কথাগুলো বাইরে দাঁড়িয়ে থেকে শ্যান শুনছিল।
ফুজান বলে আমার ওর উপরে বিশ্বাস রয়েছে, ভালোভাবে আরো একটি ভালো ডিজাইন রেডি করতে পারবে। আর এখন আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটাই তুমি অ্যাকসেপ্ট করে নাও, শুধু শুধু কথা বলে আমাকে ভয় দেখিও না। বাহিরে শ্যান তখন মনে মনে বলে যে ফুজান আমার উপরে অনেকটাই বেশি ভরসা করছে, তাই আমার উচিত আমার বেস্টটা দিয়ে কাজ করা। তাই শ্যান কাজ করতে লেগে পড়ে। ও আবারও নতুন করে একটি ডিজাইন রেডি করতে থাকে। কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়। তখন এখানে আসে ফুজান। ফুজান বলে তুমি অনেক রাত হয়ে গিয়েছে এখানে কাজ করছো, কিন্তু একদমই খাবার খাওনি। শ্যান বলে তুমি এখানে এত রাতে কি করছো? ফুজান বলে তোমার কি মনে হয় আমি তোমার কেয়ার করব না? আমি এখানে এসেছি তোমাকে খাবার খাওয়ানোর জন্য। শ্যান বলে কিন্তু এখন আমার একদমই খাবার খেতে ইচ্ছা করছে না। ফুজান বলে সকাল থেকে এখানে বসে রয়েছো, আর আমি যদি এখন এই খাবার তোমাকে না দিই তাহলে এই খাবার তো একদম পুরো মিল্ক লাস্ট হয়ে যাবে। এই কথাটি শোনার সাথে সাথে শ্যান এখানে ওর নতুন ডিজাইনের আইডিয়া পেয়ে যায়। এরপর নিজের কাজটাও কমপ্লিট করে আর নতুন একটি ডিজাইন ড্র করতে পেরে অনেক খুশি হয়ে যায়। এতটাই বেশি এক্সাইটিং ছিল যে এখানে দেখুন ও ফুজানকে হাগ করে নেয়। এরপরে তারা দুজনেই এমব্রেস হয়ে যায় আর ফুজান বলে ঠিক আছে তুমি কাজ কমপ্লিট করে খাবার খেয়ে নিও। 2 দিন পরে কোম্পানিতে একটি বোর্ড মিটিং এর সিন দেখানো হয়, যেখানে এখন সবাই বলছিল মিস্টার ফুজানকে যে তুমি এখন তোমার নতুন ডিজাইন সবাইকে দেখাও। ফুজান শ্যানকে বলে সবাইকে ডিজাইন দেখানোর জন্য। এরপরে যখন শ্যান নিজের করা ডিজাইন সবাইকে দেখায় এটা সবার কাছে অনেক বেশি ভালো লাগে। এমনকি তারা সবাই শ্যানের উপরে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। একটি মেয়ে তো এখানে শ্যানকে বলে তুমি আমার কোম্পানিতে জব করতে আসো, আমি তোমাকে এর থেকেও বেশি ডাবল স্যালারি দেব। তখন ফুজান এখানে শ্যানকে নিজের ক্লোজ জানায় আর শ্যানকে বলে তোমার কি আমাদের কন্ট্যাক্টের কথা মনে রয়েছে, যে এখানে রুলস 9 অনুযায়ী তুমি যদি আমার কাছ থেকে দূরে চলে যেতে চাও তাহলে আমাকে বিয়ে করতে হবে। শ্যান বলে হ্যাঁ আমার মনে রয়েছে। তারা দুজনে বাহিরে আসে, একে অপরকে কিস করতে এনেছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্ট চলে আসে। এই সিনটি দেখার পর অ্যাসিস্ট্যান্ট বলে আজকে ফ্লোর অনেক বেশি অপরিষ্কার, মনে হয় এটা পরিষ্কার করতে হবে। শ্যানও তখন লজ্জা পেয়ে ওয়াশরুমে যাওয়ার বাহানা দিয়ে এখান থেকে চলে যায়। তখনই শ্যানের সাথে সি কোম্পানির প্রেসিডেন্টের দেখা হয়, যিনি শ্যানকে বলে আমি তোমার ডিজাইন দেখেছি, অনেক ভালো লেগেছে, আর আমি তোমার জন্য একটি অফার নিয়ে এসেছি। তুমি যদি এর পরের কন্টেস্ট থেকে নিজের নাম উইথড্র করে নাও তাহলে আমি তোমাকে অনেক বেশি টাকা দেবো। শ্যান বলে আপনাকে থ্যাংক ইউ এত ভালো একটি অফার দেওয়ার জন্য, কিন্তু আমি এটা কখনোই করব না। ওখানে আমরা একটি মেয়ের পা দেখতে পাই, মানে এখানে শ্যানের উপরে নজর রাখছিল। শ্যান ওখান থেকে বাইরে আসে, নিজের অ্যাকাউন্টে থাকা টাকাগুলো কাউন্ট করে। খুশি হয়ে বলে আমি যত বেশি টাকা এখন জড়ো করেছি আর আমার কাছে যা রয়েছে এই সব কিছু দিয়ে আমি এখন আমার নতুন ডিজাইনার এসব জিনিসগুলো কিনতে পারবো। কিন্তু তখনই এখানে শ্যানের মা চলে আসে। শ্যানকে বলে এখন তো তুমি অনেক বড় একজন ডিজাইনার হয়ে গিয়েছো, আর তুমি তো জানোই তোমার ভাই সাইকেলে করে কলেজে যায়। আমি ভাবছি যে তোমার ভাইকে একটি কার কিনে দেব, এই জন্য তুমি আমাকে এখন 2 লাখ ইউয়ান দেবে তোমার ভাইয়ের কার কেনার জন্য। আর অনেক খুশি হচ্ছিল এখানে মম। তখন শ্যান বলে আমি কেন আপনাকে এত বেশি টাকা দিতে যাব, আমার কাছে এত বেশি টাকা নেই। আর ব্রাদার সবসময় তো হয় আপনার টাকা না হয় আমার টাকা, আমাদের দুজনের ওপরে ডিপেন্ড করে থাকে। ও তো নিজেও বড় হয়েছে, তাহলে কেন ইনকাম করতে পারে না? আর আমি নতুন নতুন এই জায়গায় কাজ করতে শুরু করেছি, তাহলে এখন আমার কাছে কত টাকায় বা থাকতে পারে? আপনাকে আমি কোনো টাকা দিতে পারবো না। মম বলে তোমার এত বড় সাহস, তুমি আমাকে টাকা দিতে মানা করো? আর এখানে রাস্তার ভিতরেই বসে পড়ে। দিন চিৎকার করে করে বলতে থাকে যে দেখো দেখো আমার এই মেয়েটি কত বেশি খারাপ, আমি ওকে কষ্ট করে পড়িয়ে লিখিয়ে বড় একটি কোম্পানিতে জব নেওয়ার যোগ্যতা করে দিয়েছি, কিন্তু এখন বড় একজন ডিজাইনার হয়ে যাওয়ার পর নিজের মমকেই ভুলে যাচ্ছে। আমি জানি না আমি কেন এরকম একটি খারাপ মেয়েকে জন্ম দিয়েছিলাম। এখন বড় হয়ে যাওয়ার পরে আমার সাথে সব সম্পর্ক শেষ করে ফেলতে চাচ্ছে। শ্যান তখন মমকে ওখান থেকে একটু সাইডে নিয়ে আসে আর বলে আমাকে কিছুটা সময় দাও, আমি তোমাকে টাকা নিয়ে এসে দেবো। মম বলে আমি তোমাকে আফটারনুন পর্যন্ত সময় দিচ্ছি, এর ভিতরেই আমাকে তুমি 2000 ইউয়ান নিয়ে এসে দেবে। আর যদি এর ভিতরে না দাও তাহলে তুমিও দেখো আমি তোমার কোম্পানির বাইরে কিরকম কাণ্ড করতে শুরু করি। শ্যান এখানে তখন নিজের হাতে থাকা সেই কোম্পানির প্রেসিডেন্টের কার্ড দেখে। এরপর ও চলে আসে এখানে ফুজানের সাথে দেখা করতে। ফুজান ওর ফেস দেখার পরে বলে তোমার কি হয়েছে আমাকে বলো, আর আমি তোমাকে বলেছি সব বিপদে আমি তোমাকে সাহায্য করব, তাই এখন বলো তোমার কি হয়েছে, তোমাকে এত বেশি চিন্তিত কেন দেখাচ্ছে? এখানে শ্যান বলে আমি এর পরের কম্পিটিশন থেকে নিজের নামটা উইথড্র করে নেব। ফুজান জিজ্ঞাসা করে কিন্তু কি হয়েছে, তুমি এমন ডিসিশন কেন নিয়েছো? শ্যান বলে এর পিছনে কোনো কারণ নেই, আমার ইচ্ছা নেই, তাই আমি আমার নামটা উইথড্র করে নিয়েছি। আর আজকের পর থেকে তুমি আর আমার সাথে কখনো কথা বলবে না।
এখানে ফুজান বলে, তাহলে তুমি যে আমাকে বলেছিলে আমার সাথে থাকবে ওই সবকিছু মিথ্যে ছিল? এতে শ্যান বলে, হ্যাঁ ওই সবকিছু মিথ্যে ছিল, আমি তো শুধু মজা করেছি। শ্যান চলে যাওয়ার পরে ভিতরে জিনাই আসে। জিনাইকে দেখার পর ফুজান একটু রেগে বলে, তোমাকে কোম্পানি থেকে ফায়ার করেছি, তাহলে তুমি এখানে কেন এসেছো? জিনাই বলে, আমি তো শুধু তোমাকে সত্যি কথা বলতে এসেছি। আমি জানি কেন শ্যান ও কম্পিটিশন থেকে নিজের নামটা উইথড্র করে নিয়েছে, কারণ আমি দেখেছি শ্যানকে সেই কোম্পানির প্রেসিডেন্টের সাথে কথা বলতে আর ওনার হয়ে কাজ করতে রাজি হয়েছে, এমনকি প্রেসিডেন্ট ওকে নিজের কার্ডও দিয়েছে। আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম শ্যান মেয়েটি একদমই ভালো না, ওকে তুমি বিশ্বাস করো না। এতে বলে ফুজান, তুমি যেসব কথাগুলো বলছো এই সব কিছু সত্যি? জিনাই বলে, হ্যাঁ গড প্রমিস এইসব কথাগুলো সত্যি। এই কথা শোনার পর ফুজান কিছুটা হতাশ হয়ে যায়। এরপরে অ্যাসিস্ট্যান্টের সাথে ওখান থেকে বাইরে আসে, যেখানে অ্যাসিস্ট্যান্ট বলছিল ফুজানকে, আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না শ্যান এরকম কিছু একটা করেছে। ফুজান বলে, এখন এসব কথাগুলো বলা বন্ধ করো। তখনই এখানে বাইরে দেখতে পায় যে শ্যানের মম শ্যানের কাছ থেকে টাকা চাইছে। এখানে শ্যান বলে, আমি আপনাকে এবারের মতন 2000 ইউয়ান দিচ্ছি, আর এরপরে কখনই আমার কাছে টাকা চাইতে আসবেন না। মম বলে, তোমার কি মনে হয় তুমি আমার কাছ থেকে পিছু ছাড়াতে পারবে? এখনো তোমার ভাইয়ের বিয়েটা বাকি রয়েছে, আর বিয়ের জন্য টাকার অনেক বেশি প্রয়োজন, তাই আমি তোমার পিছু ছাড়বো না। এই সব কিছু দেখার পর তখন তো ফুজান অনেকটাই রেগে যায় আর চাচ্ছিল ওখানে যাবে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ফুজানকে বাধা দেয় আর বলে, বস হতে পারে শ্যান নিজের ফ্যামিলির সাথে আপনার পরিচয় করিয়ে দিতে চায় না, তাই আপনি যদি এখন এরকম ভাবে ওনার সামনে যান তাহলে অনেক বেশি লজ্জা পেয়ে যাবে। এই কথা শোনার পর ফুজান আর যায় না। একটু পরে এখানে শ্যান তখন সেই কোম্পানির প্রেসিডেন্টকে ফোন করে আর বলে যে, দেখো আমি কিন্তু কম্পিটিশন থেকে নিজের নামটা উইথড্র করে নিয়েছি, কিন্তু এটা মনে করবেন না আমি এখন কোম্পানির সাথে বিশ্বাসঘাতকতা করব। আমি আপনার কাজ করে দিয়েছি, তাই আজকের পর থেকে আর আমাকে কখনোই ফোন করবেন না। এরপরে সেই কোম্পানির প্রেসিডেন্টের দেওয়া ওই কার্ডটি ডাস্টবিনে ফেলে দেয়, আর নিজে কম্পিটিশনের জন্য যে সুন্দর ড্রয়িংটি করেছিল ওটাও তখন ছিঁড়ে ডাস্টবিনের ভিতরে ফেলে দেয়। এই সব কিছু তো সে ফুজান দেখতে পায়, আর ও বুঝতে পারে যে শ্যানের মম আসলে টাকার জন্য শ্যানকে কতটা বেশি হার্ট করে। পরের দিন শ্যান যখন কোম্পানিতে আসে তখন বেই ওকে অভিনন্দন জানায়। শ্যান অবাক হয়ে বলে, তুমি আমাকে কিসের জন্য অভিনন্দন জানাচ্ছ? বেই বলে, তুমি জানো না তুমি তো ডিজাইন কম্পিটিশনে ফার্স্ট হয়েছো। এতে তখন শ্যান অবাক হয়ে বলে, তুমি মজা নেওয়া বন্ধ করো, কারণ ওখানে তো আমি অংশগ্রহণই করিনি, আমার ডিজাইনটা আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। তখনই অ্যাসিস্ট্যান্ট ফাইল নিয়ে আসে আর বলে, আপনাকে ওখানে বসই অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে। বস আপনার ওই ছিঁড়ে ফেলা ডিজাইনটি আবার গ্লু দিয়ে জয়েন করেছে, এরপরে আপনার নামটা কম্পিটিশনে দিয়েছিল, তাই আপনি আজকে উইন হতে পেরেছেন। আর বস আপনাকে নিয়ে অনেক বেশি চিন্তা করে, সবসময় আপনার কেয়ার করতে চায়। শ্যান জিজ্ঞাসা করে, এখন ফুজান কোথায় রয়েছে? এতে অ্যাসিস্ট্যান্ট বলে, বস আজকে নিজের বাড়িতে রয়েছে, কারণ আজকে বসের বার্থডে, আর বসের বার্থডের দিন বসের মার বাবা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, এই কারণে বস তার নিজের বার্থডের দিন বাইরে কোথাও বের হয় না, এখন নিজের বাসায় রয়েছে আর কখনো নিজের বার্থডেও সেলিব্রেশন করে না। একটু পরে শ্যান তখন চলে আসে ফুজানের বাসায়। ফুজান শ্যানকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। এখানে শ্যান ফুজানকে থ্যাংক ইউ বলে ওকে সাহায্য করার জন্য। এরই সাথে ফুজানকে এখানে বার্থডে উইশ করে, আর ফুজানকে এটাও বলে, তুমি হচ্ছে আমার জন্য অনেক বেশি লাকি, কারণ আমি যখন পড়াশোনা করতে পারছিলাম না তখন তুমি আমাকে স্পন্সর করেছিলে, যার কারণে আমি আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পেরেছি। এখানে এটাও জানতে পারে শ্যান তো অনেক আগে থেকেই আসলে ফুজানকে লাইক করে, আর শ্যানের কাছে ফুজানের অনেক বেশি ড্রয়িংও রয়েছে। এইসব কিছু জানার পর ফুজান অনেক অবাক হয়ে যায় আর নিজের কাছে শ্যানকে নিয়ে আসে। শ্যানকে কিস করতে নিচ্ছিল, কিন্তু আবার নিজেকে কন্ট্রোল করে। শ্যানকে বলে, তুমি যতদিন পর্যন্ত নিজে থেকে আমার কাছে না আসছো আর আমাকে অ্যাকসেপ্ট না করছো ততদিন আমি তোমাকে কিস করব না। শ্যানকে রেস্ট করতে বলে এখান থেকে চলে যেতে নিয়েছিল। তখন শ্যান ওকে বলে, তুমি তোমার বার্থডে গিফট নিতে চাও না? তখন ফুজান ওখানেই থেমে যায়, আর একটু পরেই ও চলে আসে শ্যানের কাছে। দেন আবার এখানে ও শ্যানকে কিস করতে শুরু করে। শ্যানও আর এখানে ওকে কোনো কিছুই বলে না, ওকে বাধাও দেয় না। তারা দুজনে এখানে একসাথে নাইট স্পেন্ড করে। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর তারা দুজনে একে অপরকে দেখার পর খুশি হয়ে যায়। এখানে বলে শ্যান, এখন আমাকে একটি ছোট ইন্টারভিউ দেওয়ার জন্য যেতে হবে।
এরপরে শ্যান যখন ইন্টারভিউ দেওয়ার জায়গায় আসে ওখানে আবারও ওর মম আর ব্রাদারকে দেখতে পায়। এখানে সবাই সামনে শ্যানের রিপুটেশন খারাপ করতে উঠে পড়ে লেগে যায় আর শ্যানের ক্যারেক্টার সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলতে শুরু করে এখানে মা আর ছেলে মিলে। এইসব কিছুতে শ্যানের অনেক বেশি প্যানিক অ্যাটাক হয়ে যায়। তখনই এখানে চলে আসে ফুজান। ও শ্যানকে প্রথমে সাপোর্ট করে, এরপরে মিডিয়ার কাছে এসে বলে 2 মিনিটের ভিতরে আপনারা সবাই যদি এখান থেকে চলে না যান তাহলে আমি আপনাদের ওপরে হ্যারাসমেন্টের কেস করে দেব। এরপরে ও শ্যানকে নিয়ে একটি রুমে আসে, যেখানে প্রথমে ও শ্যানকে অনেকটাই বেশি রিল্যাক্স থাকতে বলে। এরপরে শ্যানকে বলে তুমি রেস্ট করো, আমি তোমার জন্য এখানে তাওয়াল নিয়ে আছি। কিন্তু শ্যান বলে তুমি এখন এখান থেকে যেও না, আমাকে একা রেখে তুমি বাইরে যেও না, আর আমার তাওয়ালের দরকার নেই, আমার শুধুমাত্র তোমার দরকার রয়েছে। ফুজান খুশি হয়ে ওকে কিস করে আর বলে তাহলে তুমি ফাইনালি বুঝতে পেরেছো তোমার জন্য ভালো কোনটা হবে। শ্যান বলে আমি তোমার কথা বুঝতে পারিনি। ফুজান বলে দেখো তুমি এখন আমাকে অর্ডার দিতে শুরু করেছো, এর মানে এখন তো তুমি আমার বস হয়েছো। শ্যান তখন এখানে ইমোশনাল হয়ে ওর নিজের মমের কথাগুলো ফুজানকে বলতে শুরু করে। আগে আমি মনে করতাম আমার মম আমার উপরে খুশি না, এই কারণে আমি ওনাকে খুশি করার জন্য অনেক কাজ করেছি। ছোটবেলা থেকে বাড়ির সব কাজ আমি করেছি, এমনকি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করেছি। এরপরেও আমি আমার মাকে খুশি করতে পারিনি। আমার মা সবসময় শুধুমাত্র আমার ব্রাদারকে অনেক বেশি ভালোবাসে। তাদের দুজনের ভিতরে থাকার পরও আমার বারবার এটাই মনে হয়েছে যে আমি একজন অনাথ, আমাকে কেউ ভালোবাসে না। আমি সবসময় একজন ভালো মেয়ে আর ভালো বোন হতে চেয়েছি। তারা সবসময় আমাকে ব্ল্যাকমেল করতে থাকতো আর আমার কাছ থেকে টাকা নিত। এইসব শুনে ফুজান বলে আজকের পর থেকে আর তুমি এইসব করার কোনো চেষ্টাও করবে না, তোমাকে আর কারো ভালো বোন আর কারো ভালো মেয়ে হতে হবে না। এরপরে শ্যান জিজ্ঞাসা করে তোমার তো একটি ইম্পর্টেন্ট মিটিং ছিল, তাহলে তুমি এখানে কিভাবে এসেছো? ফুজান বলে আমি তোমাকে প্রথমেই বলেছি তুমি আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাই আমি তোমার ওই ব্রডকাস্টে দেখার সাথে সাথে এখানে চলে এসেছি। আর আজকের পর থেকে তুমি আর তোমার মা আর ভাইকে কোনো টাকা পয়সা দেবে না। এর পরের দিন শ্যান ওর মা আর ভাইকে বলে ওর সাথে দেখা করার জন্য। একটু পরে এখানে ওর ভাই আর মা চলে আসে। তো এখানে ভাই বলে তুমি আমাদেরকে কেন ডেকে নিয়ে এসেছো, আর তুমি এইভাবে বলতে পারো যে আমাদেরকে আর কোনো টাকা দেবে না, এখন তুমি আমাকে টাকা দেবে। এতে শ্যান বলে আমি তোমাদের দুজনকে এটাই বলতে এসেছি যে আজকের পর থেকে আর আমি তোমাদেরকে 1 টাকাও দেব না, কারণ তোমরা দুজনে এর যোগ্য না। ভাই বলে তাহলে এই ব্যাপার, এক্ষুনি তুমি দাঁড়াও, দেখো আমি এখানে কি করি। আর ও তো জোরে জোরে চিৎকার করে বলতে থাকে যে সবাই শোনো, দেখো আমার সিস্টারকে, এখন ও সাকসেস হয়ে গিয়েছে, যার কারণে আমাদেরকে ভুলে গিয়েছে, আমাদেরকে ইগনোর করতে শুরু করেছে, আমাদেরকে কোনো টাকা পয়সা দিতে চাচ্ছে না। তখন শ্যান বলে তোমার নাটক করা হয়েছে, এখন আমারটা দেখাচ্ছি। এখানে ও সবাইকে কিছু ফাইল বের করে দেয় আর বলে আপনারা চাইলে এগুলো দেখতে পারেন, আমি 2 বছর ধরে যতগুলো পার্ট টাইম করেছি আর যত বেশি টাকা ইনকাম করেছি সব এদের দুজনকে দিয়েছি, কিন্তু এরপরেও এরা দুজনে আমাকে সব সময় ইমোশনাল ব্ল্যাকমেল করে আমার কাছ থেকে টাকা চাইতে থাকে, তাই এখন আর আমি এদেরকে 1 টাকাও দেব না। এই সব কিছু দেখার পর সবাই ওর মা আর ভাইকেই তখন একটু কথা শোনাতে থাকে, এই কারণে ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যায়। এরপরে শ্যান ফুজানের হাত ধরে কোম্পানির ভিতরে আসে। তখন এখানে আমরা একটি নতুন মেয়েকে দেখতে পাই। এই মেয়েটির নাম হচ্ছে রোজি। রোজি এখানে আগে থেকেই ছিল, আর রোজি আর ফুজান তারা দুজনে ছোটবেলায় একে অপরকে ভালোবাসতো, এমনকি কিছুদিন আগেও তারা দুজনে একসাথে ছিল। এখানে যখন রোজি দেখতে পায় এখন ফুজান ওকে ছেড়ে অন্য আরেকটি মেয়ের সাথে রয়েছে, তখন একটু জেলাস ফিল করে। তখন শ্যানের কাছে একটি ইম্পর্টেন্ট কল চলে আসায় ও বাইরে চলে যায়, আর রোজি ভিতরে ফুজানকে বলে তুমি আমাকে ছেড়ে অন্য আরেকটি মেয়ের সাথে কিভাবে থাকতে পারো, তুমি তো আমাকে ভালোবাসো। ফুজান বলে তুমি ভুলে গিয়েছো, তুমি আগে আমাকে ছেড়ে চলে গিয়েছো আর এখন তুমি ভালোবাসার কথা বলছো। একটু পরে ভিতরে শ্যান আসলে রোজি ইচ্ছা করে এখানে ফুজানের সাথে ওই সম্পর্কের কথা শ্যানকে বলে, তাই শ্যান এখানে অনেক বেশি হার্ড হয়ে কান্না করে চলে যায়। শ্যান ওখান থেকে বাইরে আসার পর ওর মমের কল আসে, যেখানে ওর মম তো ওকে মিথ্যে কথা বলে যে তোমার ভাইয়ের অনেক বাজেভাবে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে আমি হসপিটালে ভর্তি করেছি, এখন ওকে ব্লাড দিতে হবে, আর তোমার ভাইয়ের ব্লাড শুধুমাত্র তোমার সাথে ম্যাচ করে, তাই তাড়াতাড়ি হসপিটালে আসো। পরের সিনে শ্যানকে একটি জায়গায় দেখানো হয়, এখানে শ্যানকে বেঁধে রাখা হয়েছে। শ্যান কনফিউজড হয়ে বলে আমি তো হসপিটালে যাওয়ার জন্য বের হয়েছিলাম, তাহলে এখানে কিভাবে এসেছি? তখনই ওর সামনে চলে আসে মা আর ভাই। মা বলে আমি তোমাকে মিথ্যে কথা বলেছি এখানে তোমাকে নিয়ে আসার জন্য।
একটু পরে আমরা এখানে রোজিকেও দেখতে পাই আর রোজির হাতে একটি ছুরি রয়েছে। রোজি এখানে বলে যে আমি তো তোমাকে প্ল্যান করে এখানে নিয়ে এসেছি। এর মানে রোজি এখানে শ্যানের ফ্যামিলির সাথে মিলে রয়েছে আর এখানে ও অনেক বড় একটি সিক্রেট কথা বলে। রোজি বলে সিস্টার শ্যানের ছোটবেলা থেকে অভ্যাস রয়েছে মমের হাতে মার খাওয়ার, যার কারণে এখন তো সিস্টারের জন্য এইসব ছোটখাটো মার কিছুই হবে না। এখন আমরা একদম আমাদের আসল কাজটাই করে ফেলবো। মানে এখানে শ্যানকে মেরে ফেলার কথাই বলছিল আর শ্যানের সাথে খারাপ কিছু হতেই নেবে তখনই এখানে চলে আসে ফুজান। ফুজানকে দেখার পর তাড়াতাড়ি করে চলে যায় রোজি এখানে শ্যানের কাছে আর ফুজান বলছিল তুমি শ্যানের কোনো ক্ষতি করবে না। রোজি বলে তুমি কিছুদিন আগেও আমাকে ভালোবেসেছো, তাহলে কিভাবে এখন অন্য আরেকটি মেয়ের সাথে বিয়ে করার প্ল্যান করতে পারো? আর এরপরে এখানে ও ইচ্ছা করে তখন একটি ওয়ালেট বের করে দেয় আর যার ভিতরে রোজির ছবি ছিল। এরপরে বলছিল শ্যানকে দেখো এখনো এখানে ফুজান আমাকেই লাইক করে। শ্যানকে ভুল বোঝাতে চাচ্ছিল। ফুজান তখন শ্যানকে বলে তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি, এই কারণে তোমাকে বিয়ে করতে চাচ্ছি। কোনো কিছু পাওয়ার লাভে বা আমার যে প্রবলেমটি রয়েছে এটা ঠিক করার জন্য আমি তোমাকে বিয়ে করব না। আমি ভালোবাসি তোমাকে, তাই আমি তোমার সাথে থাকার জন্যই তোমাকে বিয়ে করব। শ্যান এখানে নিজের ভুলটা বুঝতে পারে যে ও ফুজানকে ভুল বুঝেছে। নিজের হাতের বাঁধন খুলে তাড়াতাড়ি করে ফুজানের কাছে চলে আসে আর গার্ডরাও তখন সবাইকে ধরে ফেলে। এরপরে হসপিটালের সিন দেখানো হয়। এখানে আমরা ফুজানের গ্র্যান্ড পাকে দেখতে পাই আর গ্র্যান্ড পা এখানে শ্যানের ওপরে কিছু প্ল্যান করেছিল, যেই সব কিছুতে শ্যান পাস করতে পেরেছে। তাই গ্র্যান্ড পা বলে যে আমি অনেক খুশি হয়েছি ফুজান তোমার মতন একটি মেয়েকে পেয়েছে আর আমি তোমাদের দুজনের রিলেশনশিপটাও অ্যাকসেপ্ট করে নিয়েছি। তখন তো ফুজান অনেক খুশি হয়ে যায় আর ও একটু অসুস্থ ছিল, কিন্তু এরপরে বলছিল শ্যানকে যে চলো আমরা দুজনে তাড়াতাড়ি বিয়ে করি। শ্যান বলে কিন্তু তুমি অসুস্থ আর আমরা দুজনে হসপিটালে রয়েছি, তাহলে আমরা হসপিটালে ম্যারেজ বিউরো কোথায় পাবো? তখন ফুজান মজা করে বলে আমরা যদি ম্যারেজ বিউরো এখানে নিয়ে আসি তাহলে কেমন হয়? তখন বলছিল শ্যান এটা তুমি একদম ঠিক কথা বলেছো, আমরা এমনটি করতে পারি। তাদের এই সুন্দর সিনের সাথে ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলো না। বাই বাই।